কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে টাটার শোরুমে কিভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, কিভাবে ভাঙচুর করা হয়েছে, যেখানে অত্যন্ত ভয়ের সঙ্গে আতঙ্কের সঙ্গে সেই শোরুমের মালিক তিনি বলছেন আমি সব গুটিয়ে নিয়ে রাজ্য থেকে চলে যাব। যখন এই উদ্বেগের কথা হচ্ছে, যেখানে শিল্প চলে যাওয়ার কথা হচ্ছে, তখন কিভাবে চাকরি চুরি হয়েছে এবার সেই খবর রাখবো আপনাদের সামনে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল, শিক্ষক নিয়োগের পর পুরসভা নিয়োগে সামনে হলো এই একই অভিযোগ। আর কি কি খবর রয়েছে সিবিআই সূত্রে, কি জানা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো ভাবিয়া, তুমি জানো এর আগে কিন্তু আমরা শিক্ষা নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে একাধিকবার সিবিআই সূত্র মারফত এবং এমনকি চার্জশিটেও সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে সাদা খাতা এবং সাদা ওএমআর শিট জমা করে চাকরি হয়েছিল। এবার কিন্তু নতুন করে পুরো নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলায় তুমি জানো পাপিয়া যে গত শুক্রবার চার্জশিট জমা পড়েছে আলিপুর কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে, এবং সেই আদালতে সিবিআই তরফে আবার একটি চাঞ্চল্যকর দাবি, তারা বিস্ফোরক দাবি করছে চার্জশিটে যে সাদা খাতা জমা দেওয়া হয়েছিল এবং তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে সাদা খাতা জমা দিয়ে পুরসভায় চাকরি হয়েছে। এমনকি দু একটা নয়, 8টি পুরসভার নাম দিচ্ছেন তারা চার্জশিটে। সিবিআই এই চার্জশিটে যে 8টি পুরসভার নাম রয়েছে সেই নাম পাপিয়ে তোমাকে বলবো: কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভা, রানাঘাট হালিশহর পুরসভা, দক্ষিণ উত্তর দমদম পুরসভা, এবং যেখানে একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়েছে, এছাড়া বারানগর এবং বনগাঁ পুরসভা। এবং সিবিআই তরফে যে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে যে এমন 600টির বেশি ক্যান্ডিডেটদের নাম তারা পেয়েছেন যাদের চাকরি বেনিয়ম হয়েছে, অর্থাৎ যাদের চাকরি অবৈধভাবে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, কাউকে সাদা খাতা জমা দিয়ে, কারোর চাকরি কিন্তু আবার ওএমআর শিট ম্যানিপুলেশন করে। তোমার মনে থাকবে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সেই সল্লেকের অয়নশীলের অফিসে গিয়ে তল্লাশি অভিযান চালানো এবং সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া যায় পাপিয়া, এবং সেই সূত্র ধরেই কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির গোটা এই তদন্তর সামনে আসে, একটা রহস্য ফাঁস হয়। এবং তারপরেই একেবারে তুমি যে কথা বলছো প্রকাশ, অনেক ধন্যবাদ। আবার তোমার কাছ থেকে আপডেট নেব, আমি কৃষাণুদার কাছে আসবো। কৃষাণু, মানে 8টা পুরসভাই তো তৃণমূল পরিচালিত। আমার মনে পড়ে যাচ্ছে এই মামলাতেই সুপ্রিম কোর্টে যখন রাজ্য ধাক্কা খায়, প্রধান বিচারপতি বলেছিলেন শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সাদা খাতায় জমা দিয়ে তারপর চাকরি। মানে কি করে একজন যিনি চাকরি পাওয়ার অধিকার রয়েছে তার থেকে চিনিয়ে নেওয়া হয়? এটা কি ভার্ডিক্ট না অভিযোগ? এটা তো অভিযোগ, সিবিআই তদন্তে উঠে এসেছে কি তাদেরকে তো প্রমাণ করতে হবে। তদন্ত তো এখনো প্রমাণিত নয়, তারা চার্জশিটে যা যা লিখেছে, তো সুতরাং চার্জশিটটাকে তো এবার অ্যাকাউন্ট ফর করতে হবে, প্রমাণ করতে হবে, কোর্টকে স্যাটিসফাই করতে হবে। আমরা জানি সিবিআই এবং ইডি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তাদের বিভিন্ন তদন্তের পেছনে কোথাও যুক্তিযুক্ত তথ্য নাকি রাজনৈতিক অভিসন্ধি, কোনটা কাজ করছে। তার দরুন এদের কনক্লুশন 5% কেসেও তারা কোনোভাবে কোর্টের কাছে গিয়ে কোনো জিনিসকে সাব্যস্ত করতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না। কনভিকশন তো আরোই খারাপ রেটে আছে, 1%ও কনভিকশন করতে পারেনি। আমি আবার বলছি, যদি সত্যি কোনো দুর্নীতি হয়ে থাকে, আমার দল ব্যতিক্রমী দল, আমাদের মধ্যেও দুর্নীতি হয়ে থাকলে আমরা তার বিরোধিতা করি, তার বিরুদ্ধে শাস্তির দাবি করি, দলীয়ভাবে আমরা ব্যবস্থা নিই। কিন্তু যারা বলছে তারা কি সত্যি দুর্নীতি উন্মোচন করতে চায়, না ঘোলা জলে মাছ ধরতে চায় রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে পরাস্তরা? তারা শুধু অভিযোগের মাধ্যমে কোর্টে এবং মিডিয়ার মাধ্যমে আলোচনাতে থেকে ভেসে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, আমরা এটাই বাস্তবায়িত দেখছি। এই যে এতক্ষণ এতগুলো অভিযোগ হলো, কিন্তু বাস্তব মানুষ তো সেগুলো সত্যি দেখতে পাচ্ছে না। আজকে দেখতে পাচ্ছে বিপদে আমাদের তৃণমূল, কোথাও পাড়াতে গুন্ডাগিরি হলো, পুলিশের ব্যবস্থা, দেখতে পাচ্ছে যে অন্যান্য রাজ্য থেকে আমরা ভালো আছি। এখন কেন্দ্রীয় সরকার বলতে হচ্ছে তারা রাস্তায় বসে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি সেই ওএমআর শিট কিভাবে 0 থেকে 55 হয়ে গেছে, কিভাবে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। সত্যি এগুলো সব আমাদের চোখের সামনে, কিন্তু কোনটা চোখের সামনে নেই, কোনটা আমরা দেখতে চাইছি? কৃষাণুদা কি বোঝাতে চাইছেন সত্যি আমার মগজে ঢুকছে না। এবার বোধহয় ফেলুদাকেই দরকার হবে। দেখুন, যখন বারবার এই কথা উঠে আসছে, সিবিআই সূত্রে আর কি জানা যাচ্ছে, সাদা খাতা জমা দিয়ে কিভাবে চাকরি হয়েছে, চার্জশিটে আর কি জানিয়েছে সিবিআই। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি 8টি পুরসভায়, 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। যোগ্য যারা তারা চাকরি পেল না, আর অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেল। কেন হবে এটা সজলদা? কেন যোগ্যরা বারবার চোখের জল ফেলবে? কেন যোগ্যরা বারবার পথের ধারে বসে থাকবে? যোগ্যদের এই অসহায় অবস্থা কেউ দায় নেবে না, কেউ দায়িত্ব নেবে না? যোগ্যদের ভুল হয়েছে, তারা একজন অযোগ্যকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। আমি এই বিষয়ে যাব না। আমি বিশ্বাস করুন, এই যে এতক্ষণ কৃষাণু যেগুলো বললো, বিশ্বাস করুন আমার যদি স্কোপ থাকতো, এরম যদি আমি ল্যাপেল ট্যাপেল পড়া না থাকতাম, আমি উঠে গিয়ে না ওকে একবার, অবশ্য ছোটো তাই পারলাম না, আমি ওর একটু লেগ ডাস নিতাম। কুণাল ঘোষ যেগুলো বলতে পারে না, সেটাও অম্লান বদনে বলে দিয়ে গেল যে প্রমাণ হয়নি, এই হয়নি, তাই হয়নি। আমি বলছি ভাই, সত্যি তো ইডি দাবি করেছিল 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে। না না, আমি বলি, ও যেমন বললো না প্রমাণ হয়নি, আমি যে কামদুনির আসামি এখন টিভি দেখছে, এখন হয়তো রাত্রিবেলা কোথাও আগুন জ্বালিয়ে আঁচ পোয়াচ্ছে, যার ফাঁসি হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল। আমি বলছি যে আপনারা এই যে কুণাল ঘোষকে দেখালেন, সে বললো যে ভিডিওতে যাদের ভিডিও দেখানো হয়েছিল তারা এখন নেতা হয়েছে। আমি বলছি, যে মমতাকে চোর বলতো, সে মমতাকে মা বলছে, সে আবার এই ধরনের কথা বলতে পারে? আমি সে কথাটা বলতে যাচ্ছি না। আমি বলছি যে এগুলো কি হয়েছে, কি হয়নি, যদি না হয়েও থাকে, তাহলেও যদি কেউ আজকে বলে যে তৃণমূল চোর, তাহলে সমস্ত মানুষ একথা বিশ্বাস করবে। আমি যদি কেউ বলি যে কৃষাণু চোর, আমি জানি যে আমি মিথ্যা কথা বললাম, কিন্তু সারা বাংলার মানুষ এটাই জানে যে কৃষাণুরা চোর। এই যে ন্যারেটিভটা জায়গায় নিয়ে গেছে নিজেদের, এর জন্য অন্য কেউ দায়ী নয়। বললো বিপদে আপদে সবসময় তৃণমূলকে পায়, ঠিকই তো। এই যে আপনি একটু আগে জলপাইগুড়ির টাটা মোটরের কেসটা দেখাচ্ছিলেন, বিপদ আপদ ওদের চোখের সামনেই ছিল, সবাই তৃণমূল। বিপদের কারণে ওরা, আপদও ওরা। আমি আপনাকে বলছি, দেখুন, আপনারা যতই খুঁজে বেড়ান যে এই সমস্যার সমাধান কোথায়, কবে ভোরের আলো হবে, কোথায় প্রথম আলো হবে, কিচ্ছু হবে না যতক্ষণ না
যতক্ষণ না এই রাজ্য থেকে এই দুর্নীতিগ্রস্ত এই চোরেদের সরকারটাকে তাড়াবেন, যারা খাটের নিচে কোটি কোটি টাকা জমা রাখে, খাটের ওপরে অত টুকটুকে একটা গার্লফ্রেন্ড রাখে, তারপরেও যারা বলেন যে চাকরিতে কোথাও দুর্নীতি হয়নি, কোথাও অন্যায় হয়নি, কোথাও ন্যায় বিরুদ্ধ কাজ হয়নি, সব সুষ্ঠুভাবে হয়েছে, সেই নির্লজ্জদের আপনি যতই বাস্তব দেখান তারা এটা মানবে না। তাই একটাই রাস্তা, মমতা ব্যানার্জির প্রজেক্ট, পাড়ায় আপনার সমাধান, নিজের পাড়া থেকে তৃণমূলটাকে তাড়ান, এছাড়া আপনার কাছে দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইডি রেড চার্টের কথা বলেছিল, 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় কিভাবে দেদার চাকরি বিক্রি হয়েছে, সেই রেড চার্ট একবার আপনাদের সামনে রাখবো। দেখুন, আপনারা সুযোগ থাকলে আপনারা কিনবেন। পুরো চাকরির রেট চার্ট দেখুন। শ্রমিকের জন্য ন্যূনতম 4 লক্ষ টাকা, ড্রাইভার হলে 4 লক্ষ টাকা ন্যূনতম, মানে সব থেকে কম সাফাই কর্মী 4 লক্ষ টাকা দিতে হবে। গ্রুপ ডি ন্যূনতম 4 লক্ষ টাকা, গ্রুপ সি ন্যূনতম 7 লক্ষ টাকা, টাইপিস্ট ন্যূনতম 7 লক্ষ টাকা ইডি সূত্রে দাবি করা হয়েছিল। যেইভাবে পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে, এমনটাই অভিযোগ। চাকরির জন্য এইভাবে রেড চার্ট, যে অভিযোগ সামনে এসেছিল, ইডি যে তথ্য দিয়েছিল, আসবো কৃষ্ণানন্দা, আপনি বলতে চাইছেন, কিন্তু তার আগে সুব্রতদা। না, আমি বলছি যে দেখুন, এই যে ঘটনার মধ্যে দিয়ে সিবিআই বলল একজন আইএস অফিসার শেষ অবধি দায়ী, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির জন্য অফিসারই শেষ অবধি দায়ী হবেন। এর মধ্যে দিয়ে অফিসাররা এই বার্তা নিন, এদের কথা শুনে ভোটে কারচুপি করবেন না। আমরা কোনো প্রভাবশালীর নাম দেখতে পেলাম না। আমি সেটাই বলছি যে শেষ অবধি অফিসাররাই হচ্ছে যে দায়ী হবেন, ফলে ভোটে এদের কথা শুনে কারচুপিতে অংশ নেবেন না অফিসাররা নিজেদের স্বার্থে। এইটা একটা লেসন। 2, যে আমরা তো দেখছি যে এইরকম চার্জশিট এবং হচ্ছে রেড চার্ট সব এসে যাচ্ছে, শুধু দেখতে চাই যে শেষ অবধি বাংলায় যে ন্যারেটিভের কথা সজল বলছিল, যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ অনুযায়ী কনভিক্টেড হোক, সেই ন্যারেটিভ অনুযায়ী তৃণমূলের নেতাগুলো সব জেলে পচে মরুক, না হলে পরে এই ন্যারেটিভ, দেখুন একটা প্রমাণ এভিডেন্স, আরেকটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মধ্যে দিয়ে শীর্ষেন্দু আছে, এটা বলতে পারবে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মধ্যে দিয়ে এটা প্রমাণিত সত্য পশ্চিমবাংলায় আজকে যে সাদা খাতা বিডিওর চাকরি হয়নি, WBCS অফিসার সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি হচ্ছে, দেখছেন না? WBCS অফিসার খুনের অভিযোগে হচ্ছে কি অভিযুক্ত। আরে আপনি ভাবতে পারেন স্বাধীনতার পর পশ্চিমবাংলায় একটা WBCS অফিসার সে খুনের অভিযোগে অভিযুক্ত, পুলিশ ধরতে পারছে না, কারণ শাসক দলের ছত্রছায়ায় আছে। ফলে এই গোটা করাপশনের র্যাকেট আসলে করাপশন ফ্রেন্ডলি গভর্নমেন্ট আর করাপশনের ইকোসিস্টেম টপ টু বটম তৈরি করা হয়েছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ। না শিশেন্দুদা, একদম যেটা কৃষাণু প্রশ্ন তুলছেন খুবই তো যুক্তিসঙ্গত, যে বারবার চার্জশিটে তুলে ধরা হচ্ছে, বারবার ইডি অভিযোগ করছে, যদি সেটা তদন্তে প্রমাণিত না হয় তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? চার্জশিটটা কখন জমা দেয়? তদন্তের অভিযুক্ত প্রমাণ হলে তবে চার্জশিট জমা দেয়। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। আজকে শুধু শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা জায়গায় আজকে পুরসভা নিয়োগে যেন রেড চার্ট যেটা দেখাচ্ছিলেন, যেন মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে বসেছি, এই খাবারের এই টাকা, এই খাবারের এই টাকা। কি হচ্ছে? কি জায়গায় আছি আমরা? আজকে যোগ্য অযোগ্যের যে সব তালিকা দিতে পারেননি বলে সেই চাল আর কাপড়ের বিসর্জন দিতে হয়েছিল সুপ্রিম কোর্টকে, সে জায়গা আপনাদের মনে নেই? আজকে সে জায়গাতে পুরসভার 8টা নয় 80টা পৌরসভার এরকম হয়েছে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় এরকম হয়েছে। আজকে 600 জন নয় 6000 জনের এরকম হয়েছে। সাদা খাতায় চাকরি করছেন। আজকে যে ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত তার মা বাবা পড়াশোনা শেখালো, তার কি দোষ? সে কি করেছে? তার টাকা নেই বলে আজকে সে MMFC পাস করে আজকে পুরসভার চাকরি পাচ্ছেন না। কোন জায়গায় পৌঁছেছে? আজকে বাংলা কেন এই জায়গায় পৌঁছবে? কেন বাংলার শিক্ষার্থীরা আজকে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে না? সে সুযোগ কেন দেবেন না আপনারা? সেই সুযোগ কি দিচ্ছেন? সাদা খাতায় তার চাকরি দিচ্ছেন। কিসের জন্য চাকরি দিচ্ছেন? 7ই জানুয়ারি এই মামলার শুনানি আছে, সেই দিন দেখতে পাবেন যে সিবিআই কি বলছে এবং আদালত কি বলছে। সেই জায়গা থেকে শুরু হবে। কে কে প্রভাবশালী আরও কয়েকজন আছেন, সেখানে তাদের আরও উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। কিন্তু সেই জায়গায় দেখতে হবে যে প্রত্যেকটা পুরসভা কিভাবে নিয়োগ সংক্রান্ত হয়েছে। আজকে 2023-এর
21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের শরীরের কাছে আসতে হবে। নির্দেশে এই সিবিআই তদন্ত নিয়েছিল। সিবিআই যে তদন্ত করেছে তা আরো পরিষ্কারভাবে আরো বেশি করে করা উচিত ছিল। সে জায়গাতে দেখতে হবে যে শুনানি কোন একদম পর্যায়ে কেন্দ্রীয় পৌঁছায়। এজেন্সি না বললেই ডেটা মাইন বা তথ্যের খনি অয়নশীলের সংস্থা আমরা জানতেই পারতাম না। সলিলদা, 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি নিয়োগ হয়েছে, মানে এখানেই 4 লক্ষ টাকা রেট চার্ট। একটা শ্রমিক তাকে চাকরি জন্য দিতে হয়েছে যদি 4 লাখ টাকা, ধরে নিলাম 4 × 600 কত হয়, মানে আমি হিসেব করতে পারছি না। কোথায় গিয়ে দাঁড়ায় সংখ্যাটা, অঙ্কটা? পাপিয়া, এই যে অয়নশীল কে বলো, সল্টলেকের এফডি ব্লক থেকে ও অ্যারেস্ট হয়েছিল, ইডি অ্যারেস্ট করেছিল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। এ কাদের অ্যাসোসিয়েট তোমার মনে আছে, হয়তো তুমি ভুলে যাচ্ছ, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জিদের অ্যাসোসিয়েট। এবার ইডি এবং সিবিআই যখন রেড করলো ওকে, রেড করার পরে ইভেনচুয়ালি কিন্তু তখনও কিন্তু পুরনিয়োগ দুর্নীতি কিন্তু সারফেসে আসেনি। ওকে রেড করতে করতে ও আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়ে কিন্তু আনার্থ হলো যে এ পুরনিয়োগ দুর্নীতির ইজ দ্য মাস্টার মাইন্ড। এবং তারপর থেকেই কিন্তু এই যে 8টা পুরসভাতে ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তর দমদম, দক্ষিণ দমদম, কামারহাটি, মানে বাকি যতগুলো আছে একদম ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড, সেগুলো তার রেট চার্ট দেখো, মানে লোয়েস্ট যেটা ড্রাইভার তার 4 লক্ষ টাকা। কত টাকা চুরি করেছে চিন্তা করো, দুর্নীতি, চুরি, মানে ক্রিমিনাল অ্যাক্ট, ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটিয়ারিং, অ্যাব্রাপ্ট। এই যে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় আইএস, এ ছিল ডাইরেক্টর, এ টাকা নিত। আরও যারা যারা বেশ কয়েকজনকে বাদ দিয়েছে ফর সাম আলটিরিয়ার মোটিভ, আরও অনেক কয়েকজনকে বাদ দিয়েছে আধিকারিকদের। আমি বলছি এতে চার্জশিট, ফাইনাল চার্জশিট, তবু এতে চান্স আছে। আবার কিন্তু প্রেয়ার দিয়ে, ফার্দার প্রেয়ার দিয়ে আবার রিইনভেস্টিগেশন করার স্কোপ আছে। এবং এই যে অয়নশীল, এ একটা চুচুড়ার প্রথম, চুচুড়াতে একটা ক্রিমিনাল কেসে ওয়ান্টেড ছিল, সেখান থেকে শুরু করে সে প্রমোটিং শুরু করে, সল্টলেকে সে এখান থেকে তারপরে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ঢোকে। এবং এই কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এরা ক্লোজ সার্কিট ছিল, এদের সঙ্গে যোগাযোগ ছিল ওই কালীঘাটের কাকু। তারপরে বুঝতেই পারছো, তারপরে এখনো কিন্তু সে এপারের জল ওপারে যাচ্ছে, ওপারের জল এপারে আসছে। আজকে তার ভয়েস রেকর্ডিং হয়েছে, ভয়েস রেকর্ডিং যারা সাসপেক্ট আছে তাদের একেবারে যেটা বলছেন সলিলদা, যে আদতে সেই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসে, সিবিআই ইডি করলোটা কি? প্রত্যেকটা 2011 সালে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার স্বপ্ন দেখিয়ে এ রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল। 2026 আবার একটা নির্বাচন হতে চলেছে, বিধানসভা নির্বাচন। আমি বলছি এই দুর্নীতির অভিযোগ তো পিছু ছাড়ছে না, এর শেষ কোথায়? না, শেষ তো নেই। তো শেষ যাদের করার কথা ছিল সিবিআই এবং ইডি, তাদের চার্জশিটগুলো খুব মানে খামতি রয়েছে চার্জশিটে। আমার কথা হচ্ছে যে সিবিআই এত পুরসভাগুলোর প্রাক্তন পুরপ্রধানদের বাড়ি রেড করলো, কতবার আমরা দেখলাম, কিন্তু চার্জশিটে একটা মাত্র নাম এলো। এইবারে কথা হচ্ছে যে দেখুন, এই আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে হয় তৃণমূল কংগ্রেসকে নিজেকে বদলাতে হবে, আর না হলে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার মতো একটা পরিস্থিতি ভোটে তৈরি করতে হবে। তাহলে সিবিআই করবেটা কি? সিবিআই যদি আমাদের সামনে তদন্তগুলোকে শেষ করে না আনতে পারে, সাধারণ মানুষ তো খেই হারিয়ে ফেলবে যে কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতি যুক্ত, কোথায় মাথা। আসল কথা হচ্ছে যে পুরসভার নিয়োগগুলোতে এই যে আউটসোর্সিং করে মাঝখানে বিভিন্ন সংস্থাকে দিয়ে এই যে পরীক্ষাগুলো নেওয়া হয়, তাতে দায়িত্বটা নেওয়ার লাস্টে আর কেউ থাকে না আপনাকে। ফলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে বাংলা তাদেরকে আরেকবার ক্ষমতায় আনবে, তাহলে কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার লিখতে হবে যে আগামী দিনে নিয়োগগুলো এই সমস্ত সংস্থা দিয়ে হবে নাকি। সেটাই বলছি যে এই সংস্থা, তার মানে কি? তার মানে হচ্ছে দায়িত্ব তো আজকে কেউ নিচ্ছে না, বলছে আমি তো আমি তো পরীক্ষা নিইনি, সংস্থা নিয়েছে, তাহলে সংস্থাকে ধরাও। ফলে আমার কথা হচ্ছে পরিষ্কার যে পুরসভা নিয়োগ হোক, সেই নিয়োগগুলো কিন্তু পুরসভাকে দায়িত্ব নিয়ে করতে হবে। তৃণমূল কংগ্রেস একের পর এক দুর্নীতি করবে, এই ন্যারেটিভ যখন তৈরি হচ্ছে, তখন আমরা দায়িত্বটা কাকে দেব, দায়িত্বটা কে নেবে? এই বিষয়টা হচ্ছে যে এই
অনেক কল্পিত কথা নিয়ে আলোচনা করছি, তো মানুষের অভিজ্ঞতা, মানুষের কাছে যে তথ্য, তাতে সেইগুলো সঠিক প্রমাণিত হচ্ছে না। ওই জন্য মানুষের গ্রহণযোগ্যতাই আমার এত এনরিচড প্যানেলিস্টদের শূন্য, এবং মিডিয়ারও একটা বড় অংশে শূন্য হচ্ছে। তৃণমূল ড্যাং ড্যাং করে জিতছে কেন? অয়নশীল বাম আমলেও এই চাকরি বাকরির যে ব্যবসাটা আছে, এই পরীক্ষা টরীক্ষা নেওয়া, তার সাথে যুক্ত ছিল। আমরা নতুন করে তাকে এমপ্যানেল করিনি। এখন সে দুর্নীতি করে থাকলে, আরে শুনেন আপনাকে এবার সে এখন দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হলে সে দোষী হবে। আবার কি একজন আইএস, আমি শুনেনি বলেন, আমি বলে দিই, এতগুলো বললেন, একজন আইএস এর কথা বললো। আচ্ছা, প্রধানমন্ত্রীর দপ্তরে কিরণ পাটেল ভুয়ো নিয়োগ ছিল, যাকে আধিকারিকের মর্যাদা এবং অমিত শাহ বডিগার্ড ছিলেন। তাহলে এই মানুষের কাছে প্রধানমন্ত্রী এর রাজ্যে রেড চার্টের কথা উল্লেখ করেছেন। চাকরি এবং কন্ট্রাক্ট দিয়েছে, এটা বাস্তব, বিরাট বাস্তব। এটাই তো বাস্তব। বাস্তব হচ্ছে উত্তরপ্রদেশে 60% সরকারি যে তৃণমূল বাড়িতে যদি কাজের মাসিকেও রাখে, সেখান থেকেও কাটবানি খাবে, সেখানেও দুর্নীতি করে। আপনি মানুষ হাসছে আজকে যে আপনি একদিকে একজন শিক্ষক, একদিকে একজন পুলিশ, যে যেখানে পরীক্ষা দিয়েছে, যে যেটাকে ভালো মনে করেছে, সে সেটা হয়েছে। সিবিআইতে যে পরীক্ষা দিয়ে সিবিআই এর চাকরি পেয়েছে, সে কোনো ভগবান নয়। সরকার যদি প্রমাণ অভিযোগ, তেমন এটাও পিছু ছাড়বে না। সজলদা, বারবার এটা শুনতে হবে যে সিবিআই ইডি করছেটা কি। আজকের এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.